গাবতলীতে মোল্লা বস্তির আগুন ১.৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, পুড়ল শতাধিক ঘর ও কয়েকটি বাস। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সংঘর্ষ, ছাত্রদলকে দায়ী করলেন সার্জিস। সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধান চায় এনসিপি, গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি। প্রায় ১.৫ কোটি প্রবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত, আগামী নির্বাচনে প্রক্সি ভোটিং চালুর চিন্তা। রমজানের শেষ দিকে দুটি তাপপ্রবাহের আভাস, হতে পারে শিলাবৃষ্টি সহ কালবৈশাখীও। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মতিউত্তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। আগুনে পুড়ল রাজধানীর গাবতলীর মোল্লা বস্তির কয়েকশো ঘর, পুড়ে গেছে রোজিনা পরিবহনের বেশ কয়েকটি বাসও। পরে ফায়ার সার্ভিসের ১.৫ ঘণ্টার চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্তের পর জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। বুধবার দিবাগত রাত ৩টা আগুনের উত্তাপে ঘুম ভাঙে রাজধানীর গাবতলীর মোল্লা বস্তির বাসিন্দাদের। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। অনেক মানুষের বাড়ি ঘর ছিল এনে, তাও আপনার হাজার মানুষের বসবাস ছিল এই জায়গায়, একটা বাড়িও নাই। আমরা ভাই রুমের ভিতরে শুয়েছিলাম, দেখি হঠাৎ করে আগুনের আগুনের তাপ আসছে। তখন আমরা ঠিক পাইছি, তখন এসে দেখে এখানে আগুন, বিশাল আগুন, দাও দাও করে আগুন জ্বলতেছে। প্রাণ বাঁচাতে যে যেভাবে পেরেছেন বেরিয়েছেন ঘর থেকে। কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও ঘরের কোনো মালামাল বের করতে পারেননি বস্তিবাসীরা। ফায়ার সার্ভিসে ডাকতে ফায়ার সার্ভিস টাইম মতো আসতে পারে নাই, ঠিক আছে। অনেক পরে এসে কোনো রকম সবকিছু কন্ট্রোল করতে করতে এদিকে বাস ধরে গেছে রোজিনা কোম্পানি। তারপরে কারেন্টও বন্ধ হয়ে গেছে, কিছু আর বেরো করতে পারিনি, কোন গলি কেমনে কি বেরো করবো। স্থানীয়রা জানান, বস্তির ঠিক পাশেই ছিল টায়ার সহ গাড়ির যন্ত্রাংশের দোকান। পুড়ে গেছে সেখানকার মালামালও। বস্তি এলাকা তো ৫০০ ঘর আছে, কেউ কোনো তিল পরিমাণে একটা কাপড় বাইর করতে পারে নাই, হঠাৎ আগুন ধরছে। পরে প্রায় ১.৫ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বস্তির এই অবস্থা, চারিদিকে যেভাবে টিন শেড বিল্ডিং, এবং উত্তর সাইডে দেখবেন বিশেষ করে বস্তিরই একটা বিশাল অংশ, এবং আমাদের লোকজন আসার পর কাজ শুরু করে এবং চারিদিক থেকে আমরা অ্যাটাক করি আগুনকে, যার ফলে আগুনটা ছড়াতে পারে নাই। আগুন কিন্তু অনেক ছড়াতে পারতো। আপনারা যদি দেখেন উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক অনেকটা একেবারেই নিয়ারেস্ট সাথে লাগানো একটা চিকন মাত্র গলি, শুধু আমাদের লোক ওয়ালের উপর দিয়ে গিয়েছে ওখানে। ফায়ার সার্ভিস বলছে, কেবল মোল্লা বস্তি নয়, আগুনের ঝুঁকিতে আছে রাজধানীর সব বস্তি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সংঘর্ষ, এতে ছাত্রদল জড়িত বলে অভিযোগ করা হয়েছে। ফেসবুক পোস্টে একই দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলমও। বুধবার রাতের এই সংঘর্ষে আহতরা চিকিৎসা নিয়েছেন কুর্মিটোলা হাসপাতাল ও ঢাকা মেডিকেলে। নর্থ সাউথ শিক্ষার্থীরা অভিযোগ করেন, রাত ১০টার পর সার্জিস আলম সেখানে এলে শিক্ষার্থীদের ওপর চড়াও হন ছাত্রদলের ৪০ থেকে ৫০ জন জনকর্মী। এতে আহত হন বেশ কয়েকজন। এই ঘটনায় ভাটারা থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুপক্ষই। বিষয়টি নিয়ে আজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানানো হয়েছে। নর্থ সাউথের লিগেসি যেহেতু আমি মেনটেন করি সাধারণ শিক্ষার্থী হিসেবে, আমি তাকে বলেছিলাম যে আপনারা ভাগ বিতর্ক হয়ে জড়ায়েন না। কালকে দুপুর 12টা বাজে আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নাম্বার গেটে আমরা একটা প্রতিবাদ সমাবেশ ডেকেছি। আমাদের মধ্যে তৈরি হয়েছে প্রাইভেট পাবলিক, এটা ন্যারেটিভকে দাঁড় করানোর জন্যই আসলে তারা এই ঘটনাটা ঘটিয়েছে। দলীয় কিছু উশৃঙ্খল ছেলেপেলে, উশৃঙ্খল নেতৃত্বদানকারী, এদের কাজের কর্মকাণ্ডের সাথে কোনো সাদৃশ্যতা নেই। আমি প্রশ্ন রেখে গেলাম অন্তর্বর্তী সরকারের কাছে, আমাদের জীবন এখন হুমকির পর্যায়ে। সবাইকে নিয়ে ঢুকি যে আমি ওসির সাথে কথা বলবো, যে ব্যাপারটা কি হয়েছে আমি শুনতে চাই। সে তখন ওই জায়গায় ওই থানায় শাকিল ১-১৫ পোলাপান নিয়ে সে ওইখানে রেডি থানার ভিতরে, এমনকি তারা অতি উগ্র ছিল।
রাজধানীর গুলশানে একটি বাসায় ছাত্র জনতার তল্লাশির নামে লুটপাটের মামলায় গ্রেপ্তার ৩ আসামির রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। পরে তাদের কারাগারে পাঠানো হয়। ৪ মার্চ রাতে ১৪ থেকে ১৫ জন গুলশানের একটি বাসায় ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে মামলা করে পুলিশ। অবৈধ অস্ত্র ও ছাত্র জনতার হত্যাকারী লুকিয়ে আছে এমন অভিযোগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের বাসায় ঢুকে পড়ে শতাধিক মানুষ। তল্লাশির নামে আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে তারা। তবে বাড়িটি তানভীর ইমামের নয়, তার সাবেক স্ত্রী। ২৫-২৬ বছর আগেই তানভীর ইমামের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়, তারপরও লুটপাট চালানো হয়। আমরা সবাই আসছি একসঙ্গে, ইনফরমেশন আমরা সবাই জানি, সবাই আমরা একসঙ্গে আসছি, আইসা এই যে আমরা ঢুকছি। সেনাবাহিনী এবং পুলিশ তারাও তদন্ত করছে এই বাসায়। আমরা আমাদের তথ্য মতো আমরা জানাইছি প্রশাসনকে, জানানোর পরে আমরা মিডিয়ার ভাইদের সহযোগিতায় আমরা এখানে অবস্থান করছি। আয়ের দরজাটা ভাঙ্গিয়া সব লুটমাট করে লয়ে গেছে, দরজা আধা ঘন্টা ধরে দরজাটা লাইতে ভাঙতেছে। লুটপাটের খবর পেয়ে রাত 12:30টার দিকে সেখানে যায় পুলিশ, রাত 1:30টার দিকে যায় সেনা সদস্যরাও। পরে বুধবার তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের মামলায় শাকিল খন্দকার, জুয়েল খন্দকার ও শাকিল আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে আমাদের শক্ত অবস্থান রয়েছে, কেউ যেন কোনোভাবে আইন নিজের হাতে তুলে না নেয়, এই জন্য আমরা সবাইকে অনুরোধ করছি। আর কেউ আইন নিজের হাতে তুলে নিলে সে ব্যাপারে আমরা কঠোরভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উস্কানি দিয়েছে ওই বাসারই সাবেক কেয়ারটেকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোশাক নিয়ে মন্তব্যের জেরে গ্রেপ্তার তরুণের মুক্তির দাবিতে রাতে শাহবাগ থানায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা নিজেদের তৌহিদি জনতা বলে দাবি করেছেন। এ ঘটনায় রাতভর থানায় ছিল কড়া নিরাপত্তা। বিক্ষোভকারীদের অভিযোগ, পোশাক নিয়ে মন্তব্য করায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তার ভুলের চেয়ে বেশি সাজা দেয়া হচ্ছে। এটিকে ভুল বোঝাবুঝি বলেও দাবি তাদের। গ্রেপ্তার মোস্তফা আসিফ অর্ণবের অবিলম্বে মুক্তির দাবি জানান তারা। এর আগে বুধবার শাহবাগ থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে হেনস্থার শিকার হন বলে ফেসবুক পোস্টে অভিযোগ করেন এক নারী শিক্ষার্থী। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগের পর শাহবাগ থানায় মামলা করেন তিনি। তদন্ত ছাড়াই আজকে এই অর্ণব ভাইকে গ্রেফতার করে এই থানা হাজতে রাখা হয়েছে। পুলিশ বলছে হ্যাঁ আমরা তদন্ত করে দেখব, পুলিশ নিজেও বলছে যে হ্যাঁ এটা একটা খুব সিম্পল একটা ঘটনা, আমরা তদন্ত করে দেখব। এখন পুলিশ নিজে তদন্ত করে নাই, তার আগে মিডিয়া ট্রায়াল হয়ে গেছে। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সামনে যারাই ক্ষমতায় যাবে হাসিনা সহ আওয়ামী লীগের অন্য অপরাধীদের বিচারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে জাহাজ পুনর্ব্যবহারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি দেশের অর্থনীতিতে বড় অবদানের তথ্য তুলে ধরে জাহাজ ভাঙার শিল্প বিকাশে অ্যাসোসিয়েশনকে নিয়ন্ত্রণমুক্ত রাখার তাগিদ দেন। পরে বিএনপির এই নেতা জানান, নির্বাচিত সরকার সংসদে গিয়ে ঐকমত্যের ভিত্তিতে যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখনই মৌলিক কোনো বিষয় সমাধান সম্ভব হবে না। চলমান সংকট সমাধানে আবারও নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। বিচার বিভাগের যে পরিবর্তন আসছে তার মাধ্যমে বিচার বিভাগ আরও ভালোভাবে কাজ করবে, এটা তো চলতেই থাকবে। তো সুতরাং এই হাসিনার আওয়ামী লীগের যারা দুঃশাসন যত সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। সুতরাং বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারের দলীয় সব পদ স্থগিত করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন শুনানিতে অংশ নেন মাসুদ আহমেদ তালুকদার। পরে
এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে অনিয়ম পেয়েছে দুদক। এই ঘটনায় 23 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা করেছে সংস্থাটি। 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। বুধবার দুপুরে সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু। 32,000 কোটি টাকার প্রকল্পে একটি বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় করে। অভিযোগ উঠেছে জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। দুদক জানিয়েছে ভুয়া রেকর্ড ও জালিয়াতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। দুর্নীতির অভিযোগে মাদারীপুরের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক সহ 23 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুয়া রেকর্ড সৃজন করে জাল জালিয়াতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহার পূর্বক 23টি চেকের বিপরীতে সরকারের 9,57,00,000 টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে জনাব প্রমথ রঞ্জন ঘটক সহ বেনিফিশিয়ারিদের মোট 23 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রায় 33 কোটি টাকার অবৈধ সম্পদ ও 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ তাদের বিরুদ্ধে। জনাব হাসিনা গাজী সাবেক মেয়র তারাবু পৌরসভা, স্বামী জনাব গোলাম দস্তগীর গাজী হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর পূর্বক অসাধু উপায়ে অর্জিত অর্থের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের 23 কোটি টাকার একটি প্রকল্পের নথি গায়েব ও দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে দুদক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান ও দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার তাগিদ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এর ফলে ফ্যাসিবাদী শাসন কাঠামো চিরতরে বিলুপ্ত হবে বলে মনে করছে তারা। তবে দেশের প্রথম প্রজাতন্ত্রকে ব্যর্থ মনে না করায় গণপরিষদের প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে দলটি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সেকেন্ড রিপাবলিক গঠনের কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপরেই সেকেন্ড রিপাবলিক ইস্যুতে রাজনৈতিক মহলে শুরু হয় আলোচনা। এনসিপি নেতাদের দাবি 71 পরবর্তী যে সংবিধান তা কলঙ্কিত হয়েছে। প্রথম রিপাবলিকের হাতে গণহত্যার রক্তের দাগ, এবং সেটি আপনারা দেখবেন 72 থেকে 75-এর রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা। তার পরবর্তী আমরা দেখেছি যে সামরিক শাসন জেঁকে বসা, এবং সংবিধানে কিন্তু লণ্ডভণ্ড হয়েছে, একাধিকবার সংশোধন হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তিকে এবং একটি গোষ্ঠীকে, একটা পরিবারকে রাজনীতিতে পাকাপোক্ত করার জন্য আমরা কিন্তু দেখেছি যে এই সংবিধানটি কাজ করেছে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যারা সংসদ প্রতিনিধি হবেন তাদের কাছে নতুন সংবিধান প্রণয়নের জন্য ম্যান্ডেট থাকবে। এই অভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে এমন একটি সাংবিধানিক কাঠামো নির্মাণ করা যার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসাথেই হতে পারে। সামনের যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। এবং এইটার ফলেই কেবলমাত্র আমাদের যে পুরানো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। তবে বিএনপি বলছে, বর্তমান প্রেক্ষাপটে গণপরিষদ নির্বাচনের কোনো যৌক্তিকতা নেই। এখন গণপরিষদের অস্তিত্বটা কোথায় বাংলাদেশে? বাংলাদেশে এখন এককেন্দ্রিক শাসন ক্ষমতা, জাতীয় সংসদ। আবিধানিক অর্থে যদি বলি, তো সেই ক্ষেত্রে গণপরিষদ হবে কি করে? গণপরিষদ হতে হলে তো ওইটাকে যদি আমরা স্মরণ করি 72-এর সদ্য স্বাধীন বাংলাদেশের, তাহলে সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ছিল, প্রাদেশিক পরিষদ, জাতীয় পরিষদ, দুটো মিলে হয়েছিল গণপরিষদ। স্বাধীনতার পরে 1972 সালের 10 এপ্রিল বাংলাদেশে গণপরিষদের প্রথম ও একমাত্র সভা অনুষ্ঠিত হয়।
ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 1.5 কোটি প্রবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত, তবে বিদেশ থেকেই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন তারা। প্রবাসীদের জন্য প্রক্সি পদ্ধতি চালুর চিন্তা করছে নির্বাচন কমিশন। পরিবারের বিশ্বস্ত কেউ তার হয়ে পছন্দের প্রতীকে ভোট দেবেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সিইসি। বর্তমানে ভোটার সংখ্যা 12,37 লাখ। জুনে যুক্ত হবে আরও প্রায় 25 লাখ। প্রবাসী ভোটার রয়েছে প্রায় 1.5 কোটি। পোস্টাল ব্যালটে তাদের ভোট দেওয়ার সুযোগ থাকলেও কেউ তা করেনি। প্রবাসীদের জন্য 3টি উপায় চিন্তা করছে নির্বাচন কমিশন। সেগুলো হলো পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং। প্রবাসীদেরকে ভোটের ব্যবস্থা করার জন্য আমরা খুবই আন্তরিকতার সাথে চেষ্টা করছি। যে আমাদের আইনে আবার প্রক্সির কোনো সিস্টেম নাই, আমাদের আরপিওতে নাই। আছে পোস্টাল ব্যালট, এটা আছে, কিন্তু অনলাইনেরটা ওইভাবে আসে নাকি। সংস্কার কমিশন আবার অনলাইনের জন্য কিছু সাজেশন দিয়েছে। ওনারা আবার টেকনিক্যাল কমিটি করে পাইলট করার কথা বলেছে। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই ইলেকশনে এটা যাওয়াটা একটু মুশকিল হবে। গণপ্রতিনিধিত্ব আদেশে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিধান রয়েছে। এর সাথে অনলাইন ও প্রক্সি ভোটিং যুক্ত করতে চায় ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনেই প্রক্সি ভোটিং চালুর চিন্তা কমিশনের। সর্বশেষ আমরা প্রক্সি নিয়ে চিন্তা করছি, ভাবছি যে এটা একটা অপশন হতে পারে বলে আমরা মনে করি। তো সেটা নিয়ে আমরা এখন পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছি। আমরা শিগগিরই একটা টেকনিক্যাল ওয়ার্কশপের মতো করে আরও কিছু এক্সপার্ট লোকজনের পরামর্শ নিয়ে ওই ব্যাপারে একটা হয়তো সিদ্ধান্ত নিব। প্রক্সিটার তো বেসিক ধারণাটা হচ্ছে যে আমার একজনের পক্ষে আরেকজন অথরাইজ করে দিলে পাওয়ার অনুমতির মতো দেওয়া আর কি। পাওয়ার অনুমতি দিলে হয়তো ইন্ডিয়াতে সেই সিস্টেমটা ওয়ার্ক করতেছে ভালো। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, শর্ত মেনে আবেদন করলে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন বিবেচনা করবে ইসি। আমরা তো আইনের বাইরে যেতে পারবো না। আমরা আইনের মধ্যে যা যা শর্ত আছে সেটা নতুন দল যারাই করুক, তারা যদি এটা পূরণ করে আমাদের কাছে আবেদন করে, আমরা ডেফিনেটলি বিবেচনা করব এটা। আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন সিইসি। কোনো বিশেষ দলের সুযোগ করে দেওয়ার জন্য আমরা কোনো কাজ করছি না। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে পতিত সরকারের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাযজ্ঞ ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে। জেনেভায় মানবাধিকার কাউন্সিলের 58তম অধিবেশনে এই তথ্য জানান হাইকমিশনার ভলকার তুর্ক। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জুলাই হত্যাকাণ্ডের নিরপেক্ষ স্বাধীন তদন্ত করবে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের নানা ঘটনার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে 12 ফেব্রুয়ারি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের 58তম অধিবেশনে প্রকাশ করা হয় চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশ। প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার বিক্ষোভ দমাতে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছিল শেখ হাসিনা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমনকি গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়ার তথ্য মিলেছে। মৃত্যুদণ্ডের বিধানে আপত্তি থাকলেও জড়িতদের বিচারের মুখোমুখি করার উপর জোর দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। অনুসন্ধানে আমরা নিশ্চিত তথ্য পেয়েছি যে সাবেক সরকার তার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এবং শাসক দলের সাথে জড়িতরা গুরুতর এবং পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন করেছেন। এর মধ্যে রয়েছে লিঙ্গভিত্তিক সহিংসতা। অভ্যুত্থানে অনেক তরুণ আহত হয়েছে উল্লেখ করে তাদের জরুরি চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিতে গুরুত্ব দেন ভলকার তুর্ক। সাধুবাদ জানান বাংলাদেশে সংস্কারের উদ্যোগকে। সংস্কারের মাধ্যমে একটি নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে বাংলাদেশ। এই প্রচেষ্টা জবাবদিহিতা নিশ্চিতে সহায়ক হবে, কিন্তু এই প্রচেষ্টা সফল করা সহজ নয়। বাংলাদেশের সর্বস্তরের মানুষের এই প্রচেষ্টায় সহযোগিতা করা উচিত। এই সময় আইন উপদেষ্টা জানান, মানবাধিকার জবাবদিহিতা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উপর গুরুত্ব দিচ্ছে।
সেই সাথে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। জুলাই আগস্ট অভ্যুত্থানে সংঘটিত অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিতেও কাজ করছে সরকার। এ সময় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করেন আইন উপদেষ্টা। জানান, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে রাজনৈতিক কারণে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই গণহত্যার বিচারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে সাবেক 2 মার্কিন কূটনীতিক। রাইট টু ফ্রিডম নামের মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন তারা। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, মানবতা বিরোধী অপরাধের বিচার খুবই জটিল। ট্রাইব্যুনালকে বাড়তি চাপ না দেওয়ার অনুরোধ জানান তিনি। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিস। আলাদা মেয়াদে ঢাকায় মার্কিন দূতাবাসে কর্মরত ছিলেন তারা। এ সময় চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন। মানবতা বিরোধী অপরাধের বিচারের খোঁজ খবর নেন, আশ্বাস দেন জুলাই গণহত্যা ও গুম খুনের বিচারে সর্বোচ্চ সহায়তার। বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, বিশেষ করে সেই ব্যাপারে এবং পেছনে 15 বছরে যে সমস্ত গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে, সেগুলোর ব্যাপারে তারা আগের থেকেই এই থিঙ্ক ট্যাঙ্কটি তারা বক্তব্য দিয়ে এসেছে। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা, এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। আর আরেকটা জিনিস বরাবরের মতোই বলবো যে অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এদিকে 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের দিন গাজীপুরে কলেজ শিক্ষার্থী হৃদয় হত্যা মামলায় সাবেক পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম সহ 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে 15 জুলাই তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। কনস্টেবল আকরাম সেদিন কেন হৃদয়কে গুলি করে হত্যা করে, এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেওয়া হয়েছে। ঠান্ডা মাথায় পিছন থেকে রাইফেল ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করে, শহীদ করে ফেলে এবং এরপরে আরেকটা গ্রুপ অফ পুলিশ এসে তার লাশকে টেনে টেনে গলির মধ্যে নিয়ে যায় এবং আজ পর্যন্ত তার স্বজনরা জানে না সেই লাশটা কোথায় আছে, তাকে তার ডেড বডিটা উদ্ধার হয়নি। তিনি আবারও জানান, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন এ মাসের মধ্যেই দেয়ার সম্ভাবনার কথা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ার পুলিশ লাইনের ভেতরে গোপন বন্দিশালা পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। ভুক্তভোগীদের অভিযোগ, সেখানে আটকদের ক্রসফায়ারে হত্যা করা হতো। শরীর ঝলসে দেওয়া হতো গরম চা দিয়ে। মূলত কথিত জঙ্গি ও আওয়ামী লীগ বিরোধীদের আটকে রাখা হতো এই বন্দিশালায়। 2016 সালের জুন মাসের ঘটনা। বাবা আব্দুল বাসেদ মোল্লার সঙ্গে এশার নামাজ পড়ে ফিরছিলেন সবজি বিক্রেতা তুহিন মোল্লা। এ সময় সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে নিয়ে যাওয়া হয় বগুড়ায় ডিবি কার্যালয়ে। এর 2 সপ্তাহ পর তুহিনের গুলিবিদ্ধ মরদেহ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পায় পরিবার। আমরা সিলেক্ট ধরে নিলেন কি দোষে, কি কেস, তাই কাঁচামালের ব্যবসা করে আর আমার সাথে সংসারই করে। আপনি কি জন্য ধরলেন? তা হচ্ছে যে আপনার সিলেক্ট ধরিনি আমি। ধরেন আপনি আধা ঘন্টার মধ্যে নিয়ে এলেন, এখনই আপনার পেছে পেছে আমরা আসতেছি, আপনাকে সাদা পোশাক আপনি তো দেখলাম আপনার না, আপনার ছেলে আমরা চিনি না, দেখিও নি। সিআইডি জানিয়েছে, ওই বছরের 9 জুন তুহিনকে গাইবান্ধা সিআইডির কাছে হস্তান্তর করে বগুড়া পুলিশ। দেখানো হয় সে গাইবান্ধার আল্লাহর দল নেতা ডেপটি হত্যা মামলার আসামি। তবে এজাহারে তুহিনের কোনো নাম ছিল না। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও তার কোনো সম্পৃক্ততা পায়নি সিআইডি। যে ডিপটি হত্যা মামলার সাথে জড়িত থাকার আমি সাক্ষ্য প্রমাণ পাইনি এবং ইজাহারে তার নাম ছিল না। পরবর্তীতে আমরা যখন আসামিটাকে হস্তান্তর করলাম, যেদিন নিয়ে গেছি সেই রাত্রে হস্তান্তর করলাম। নিয়ে যাওয়ার পরে ওই রাত্রে আমি খবর পেলাম যে আসামিটা গোবিন্দগঞ্জ এলাকায় ক্রস ফায়ারে মারা গেছে। তুহিন মোল্লার হত্যার বিচার চায় তার পরিবারের সদস্যরা। দরবার নাই, কোনো সালিশ নাই, ওই ভাই বইয়েরা আরো লোকজন কর পাবি। আর আমার ছেলে কিভাবে মারলো, আপনারা আমার এই বিচারটা আমার করে দেন। আমার ছেলে কৃষক মরে গেল, কৃষক মারলো, আমার ছেলে কারো কোনো ক্ষতি করেনি। ভুক্তভোগীদের অভিযোগ, বগুড়া পুলিশ লাইনের অবৈধ বন্দিশালায় কথিত জঙ্গি ও আওয়ামী লীগ বিরোধীদের আটকে রাখা হয়। সুষ্ঠু একটা তদন্ত করে আমরা একটা বিচার চাই। আমরা অনেকদিন আকাঙ্ক্ষা করতেছিলাম যে সরকার বা যে মাধ্যমে হোক, আমরা তো ভয় পাচ্ছি, এখনো পাইতেছি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে 2015 সালে ওই বন্দিশালা তৈরি করা হয়।
এখানে বগুড়ার দুপচাচিয়ার একজন ও গাইবান্ধার আরও 3 জন আটক ছিল। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। রমজান মাস বা মার্চের শেষ দিকে বইতে পারে দুটি তাপপ্রবাহ। সে সময় তাপমাত্রার পারদ উঠতে পারে 38 থেকে 40 ডিগ্রিতে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলছে 7ই মার্চের পর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, সাথে শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পঞ্জিকা মতে ফেব্রুয়ারিতে শীত বিদায় নেয়, অথচ এবার গত মাসে খুব বেশি ঠান্ডা ছিল না। তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। ফেব্রুয়ারিতে বৃষ্টিও হয়েছে প্রায় 77% কম, আর ডিসেম্বর ও জানুয়ারিতে তাপমাত্রা ছিল 0.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। মার্চে শুরু হয় প্রাক বর্ষা মৌসুম। এ সময় সর্বোচ্চ গড় তাপমাত্রা থাকে 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে এবার মার্চে তাপমাত্রা বেশি থাকতে পারে। এ মাসের শেষ দিকে পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে 1 থেকে 2টি মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে এবং এই মাসে আপনার 1 থেকে 2টি আপনার মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা অনেক সময় যেটা খেয়াল করি সেটা হচ্ছে মার্চের শেষের দিকে গিয়ে তাপমাত্রাটা বেশি পরিলক্ষিত হয়। এ মাসে 2 থেকে 3টি বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে বলছেন আবহাওয়াবিদরা। শঙ্কা রয়েছে তীব্র কালবৈশাখী ঝড়েরও। সঙ্গে এ মাসে স্বাভাবিকের চেয়ে বৃষ্টি কম হবে। 19 মার্চ 20 মার্চ 2023 সালে এই সময় কিন্তু সারা দেশেই প্রায় 2 দিন কালবৈশাখী সহ ঝড়ো হওয়া এবং বৃষ্টি সহ বজ্রবৃষ্টি কিন্তু সংঘটিত হয়েছিল এবং ওই 2 দিন বেশ ভালোভাবেই বৃষ্টিপাত কিন্তু সারা দেশে ছিল। তো আমরা আশা করছি যে আমাদের যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস সেখানেও কিন্তু আমরা বলেছি যে এই মাসে 2 থেকে 3 দিন বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও কালবৈশাখী সহ ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। তবে এ মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের কোনো শঙ্কা নেই, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এটা শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জে দিরাই ও সাদলায় প্রকাশ্যে বৈধ ইজারার 8টি জলমহলের প্রায় 7 কোটি টাকার মাছ লুট করার অভিযোগ উঠেছে। এতে সব হারিয়ে পথে বসেছে ইজারাদাররা। তাদের অভিযোগ, ঘোষণা দিয়ে উল্লাস করে মাছ লুট করেছে একদল মানুষ। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বুধবার ভোরে সুনামগঞ্জের দিরাইয়ের মেধা ও বেতর বিলে জাল, পলো, কুচা নিয়ে জড়ো হয় হাজারো মানুষ। বিলে নেমে লুটে নেয় উত্তর জারুলিয়া মৎস্যজীবী সমিতির নামে ইজারা নেয়া জলমহলের মাছ। ঠিক আগের দিন সাল্লা উপজেলার সতোয়া বিলের মাছও এভাবেই লুট করা হয়। স্থানীয়দের অভিযোগ, গেল 1 সপ্তাহে এই 2 উপজেলার অন্তত 8টি বৈধ জলমহলের কয়েক কোটি টাকার মাছ লুট হয়েছে। কোটি কোটি টাকার মাছ মানুষের জোর হয়ে নিয়ে যাচ্ছে, ওদেরকে আটকানোর কোনো ব্যবস্থাই থাকে না। সাল্লা উপজেলায় একটি বিল লুট হয়েছে, যেটা আসলে দুঃখজনক। এটা কোনোভাবেই আমাদের কাম্য না। ইজারাদার ও মৎস্যজীবী সমবায় সমিতি অনেকটা অসহায়। মাছ রক্ষায় প্রশাসনের সহায়তা চেয়েছে তারা। এই কয়েকটা ইউনিয়নের লোকে দিনের বেলায় সকাল 6টা থেকে 7টায় লাইমিয়া এই বিলগুলা লুট করছে। আমরা বিল লাইমিয়া এরা প্রায় আমরা 90 লক্ষ থেকে 1 কোটি টাকার মাছ এরা আমরা লইয়া লুটপাট করে লইয়া গেছি। পুলিশ জানিয়েছে মাছ লুটের বিষয়ে তদন্ত করে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। সাল্লা তীরের বিষয়গুলো আমাদের নজরে এসেছে। এই বিষয়গুলো যেহেতু বিল এবং ইজারা জড়িত, এই সংক্রান্ত কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে সলা পরামর্শ করে আমরা ব্যবস্থা নিব। এসব ঘটনার নেপথ্যে কারা কাজ করছে তাদের খুঁজছে প্রশাসন। অভিযুক্ত হলে আইনের আওতায় আনতে দেরি করা হবে না বলছেন জেলা প্রশাসক। সবাই একসাথে সংঘবদ্ধ হয়ে করে না, কেউ কেউ এদেরকে সংগঠিত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য। ওনারা যদি মামলা দায়ের করেন সেই ক্ষেত্রে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। প্রতি বছর 20 থেকে 50 লাখ টাকায় এসব জলমহাল ইজারা নেয় মৎস্যজীবী সমবায় সমিতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনিয়ম দুর্নীতিবোধ করে সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রকৃত সুবিধাভোগী নির্বাচনে ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ডিএসআর চালু করতে যাচ্ছে সরকার। সরকারি ভাতা বা আর্থিক সহায়তা পেতে ইচ্ছুক ব্যক্তিকে এজন্য আবেদন করতে হবে। পাইলট এই প্রকল্প যাচাই বাছাই শেষে সারা দেশে চালু করার পরামর্শ অর্থনীতিবিদদের।
রাজধানীর হাতিরঝিলে দেখা মিলল হারুন হাওলাদার ও মনোয়ারা বেগম দম্পতির। কথায় কথায় জানা গেল, নিম্ন আয়ের পরিবারে বয়স্ক সদস্য হলেও পান না সরকারি ভাতা বা সামাজিক নিরাপত্তা কর্মসূচির কোনো সুবিধাই। টাকা পয়সা পাবো এমন কিছু না, বা চাউল পাবো সরকারি এমন কিছু নেই। আমার যদি দিই তো 2 পয়সা পাইলো তো একটু উপকার হইতো না, ডাক্তার দেখাইতে না। এই সড়ক দ্বীপেই ভ্রাম্যমাণ দোকানি বেদানা বেগম। অসুস্থ স্বামী নিয়ে সংসার চালাতে হিমশিম খেলেও টিসিবির কার্ড পর্যন্ত জোটেনি কপালে। মেলা টিয়া খরচ হইয়া যায়, কিন্তু আর আবু শরীরটা বেশি একটা ভালো না, একদিন চালাইলে 4 দিন চালাইতে পারেন, এর লাগে এটা লইয়া বইছি। রাজধানীর বস্তিবাসী ও নিম্ন আয়ের এমন অনেকের ভাগ্যেই মেলেনি সরকারি সুবিধা পাওয়ার বিভিন্ন ধরনের কার্ড। অজানা কারণে বাতিল হয়েছে কারো কারো। টিসিবির কার্ড আমি পাইছি, আমাদের এনে বেশি অংশ মানুষই পায় নাই। বিভিন্ন গবেষণা সংস্থার পর্যালোচনায় দেখা গেছে, সামাজিক সুরক্ষার বিভিন্ন কর্মসূচির 40% সুবিধাভোগী অযোগ্য। এতে সুবিধা বঞ্চিত হচ্ছে নিম্ন আয়ের অনেকে, বাড়ানো যাচ্ছে না ভাতার পরিমাণও। সেফটি নেট প্রোগ্রামের হাল আপনারা জানেন, আপনাদের গবেষণার মধ্যে এটা স্পষ্ট হয়ে গেছে, মানুষের কাছে, সঠিক মানুষের কাছে পৌঁছায় না। প্রকৃত সুবিধাভোগী নির্বাচনে সরকার ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি চালু করতে যাচ্ছে। এতে আবেদনকারীর আয়, সম্পদ, খরচ বিবেচনা করা হবে। এই প্রোগ্রামে সুবিধা পেতে হলে কী কী বৈশিষ্ট্য থাকতে হবে সেটার আলোকে মিলিয়ে দেখে তাদেরকে নির্বাচিত করা হবে। আর ডিজিটালাইজেশনের পাশাপাশি অন্যান্য কিন্তু উপকরণ আছে, যে যেমন তারা কত টাকা খরচ করছে, কোথায় খরচ করছে, এবং তাদেরকে যারা চিনেন কমিউনিটি লেভেলে তাদেরও কাছ থেকে হয়তো ইনফরমেশন নেওয়া হবে। তো সুতরাং এটা একটা সর্বাত্মক প্রক্রিয়া। চলতি অর্থবছর বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে 140 কর্মসূচির জন্য সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ করা হয় 1,36,000 কোটি টাকার বেশি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান এবং কমিশনাররা পদত্যাগ না করলে আজ থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সংস্থার কর্মকর্তারা। বুধবার এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। পাশাপাশি নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহার, যত্রতত্র শোকজ বন্ধ করা সহ 5 দফা দাবি তাদের। এর আগে 4.5 ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয় বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদকে। এরপর পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তাকে বের করে নিয়ে যান। মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেন বিএসইসি চেয়ারম্যান। এর প্রতিবাদে কর্মকর্তারা কর্মসূচি পালন করেন। আমাদের এই দাবি যদি না মানা হয়, অর্থাৎ পদত্যাগের দাবি, না মানলে কালকে থেকে আমরা কর্মবিরতি যাব। কমিশনের সকল স্তরের কর্মচারীরা কর্মবিরতি যাবে। বরাদ্দ বাড়ায় টিসিবির খোলা ট্রাক থেকে পণ্য কিনতে কিছুটা স্বস্তি মিলছে স্বল্প আয়ের মানুষের। আগে ট্রাক প্রতি 200 জনের পণ্য দেয়া হলেও বুধবার থেকে 400 জনের করা হয়েছে। বুধবার থেকে রাজধানী সহ সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা টিসিবি। কম দামে পণ্য কিনতে পেরে স্বস্তিতে সাধারণ মানুষ। এসব ট্রাকে সয়াবিন তেল প্রতি লিটার 100 টাকা, মসুর ডাল ও ছোলা 60 টাকা, চিনি 70 আর খেজুর 155 টাকায় কিনতে পারছেন ক্রেতারা। তবে শুধু রাজধানীতেই মিলবে খেজুর। ঈদের আগেই নতুন 6 লাখ কার্ড ভোক্তাদের কাছে পৌঁছানো হবে বলেও জানায় টিসিবি। যদি টিসিবির কার্ড দিয়ে দেয় তাহলে অনেক ভালো হবে, সবার জন্য ভালো হবে। সারা দেশে পূর্বেরগুলো সহ বর্তমানে 410টি ট্রাকের মাধ্যমে আমাদের এই পণ্য বিক্রি হচ্ছে। আপনি জেনে আরও খুশি হবেন যে এই ট্রাকগুলোতে আগে 200 কার্ডের পণ্য দেওয়া হলো, এখন এই 410টা ট্রাকেই দ্বিগুণ করে 400 জনের জন্য পণ্য দেওয়া হচ্ছে। রমজান উপলক্ষে ঐতিহ্যবাহী ইফতারের বাহারি পসরা সাজিয়ে বসেছেন বরিশালের ব্যবসায়ীরা। দুপুর থেকেই ভিড় জমে ওঠে নগরীর নামকরা রেস্টুরেন্ট থেকে শুরু করে ফুটপাতের দোকানে। গত কয়েক বছরের মতোই এবারও বরিশালে ইফতারের অন্যতম আকর্ষণ জামাই জিলাপি। ফুলাকৃতির এই জিলাপির নাম জামাই জিলাপি। এক একটি জিলাপির ওজন 600 থেকে 800 গ্রাম, দাম 80 থেকে 90 টাকা।
গত কয়েক বছর ধরে বরিশালের ইফতার বাজারে অন্যতম আকর্ষণ এই জিলাপি। নগরীর বগুড়া রোডে নাজিমস ইফতার বাজারে তাই দুপুর থেকেই লেগে থাকে ভিড়। বগুড়া রোড ছাড়াও সদর রোড, বটতলা, আলীকান্দা সহ বিভিন্ন এলাকায় নামকরা রেস্টুরেন্টে আছে ইফতারের আয়োজন। ফুটপাতের দোকানেও বসে জমজমাট ইফতার বাজার। জিলাপি, ফিরনি, চিকেন পুলি, শাহি জর্দা, বোরহানি, ঝালপুরি সহ নানা আইটেম মেলে ইফতারে। সারাদিন ক্লান্তির পর একটু ভালো মানের ইফতারি নিয়ে বসলে খাওয়ার জন্য খুবই আগ্রহ। আমাকে ইফতারি বার অনেক আইটেম ইফতারি আছে, তার মধ্যে স্পেশাল গ্রিল চাপ, তারপর শিক আছে হালিম, তারপর আপনার চাইনিজ আইটেম আছে কিছু। এদিকে ইফতারির মান ও দাম তদারকিতে প্রথম রোজা থেকেই মাঠে আছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য বিভাগ। রমজানে মানুষকে স্বস্তি দিতে তাদের অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যে লক্ষ্য করেছি জিলাপিতে হাইড্রোস নামক একটা কার্সিনোজেনিক মেশানো হয় এবং বিভিন্ন পোড়া তেল বারবার ব্যবহার করার কারণে মানুষের হৃদরোগ থেকে নানা ধরনের ঝুঁকিতে আক্রান্ত হয়। তো আমাদের যে মোবাইল ল্যাবরেটরি আছে এবং যে কিট আছে সেটা দিয়ে আমাদের পবিত্র মাহে রমজানে পুরো মাসব্যাপী আমরা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। ইফতার সামগ্রী কিনতে অনেক অভিভাবকের সাথে আসেন শিশুরাও। পছন্দের ইফতার কিনতে তাদের উৎসাহ যেন রমজানের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।